দর্শক, আজকে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু একটা গানের লাইন মনে পড়ছে, সেটা নিশ্চয়ই আপনারাও জানেন। সেটি হচ্ছে, কি আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশি দিন খেলা করে। এটি কেন বলছিলাম জানেন? কারণ ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে আমাদের রক্ত ঋণে জড়ানো, কিন্তু এমন কিছু অমীমাংসিত বিষয় এসে মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে। সেই জায়গা দেখে মনে হচ্ছে ভারত কি আমাদের নিয়তি নিয়ে প্রতি মুহূর্তে খেলা করছে? কারণ সকলেই বলছে এবং সকলেই আমরা জানি যে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বসন্তকালীন সময় চলছে ভারত এবং বাংলাদেশের, কিন্তু সেই জায়গাতে এই বসন্তকালীন সময়টা কি শুধু আমাদের মুখে, নাকি ভারতের বুকেও আছে? আমি সোমা ইসলাম, মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় মৈত্রী সেতু বন্ধন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন পঙ্কজ দেবনাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই মুহূর্তে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আলোচনার রুমিন আপনাকে দিয়ে শুরু করি। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তো আমাদের নতুন করে বলবার কিছু নেই, আমাদের মুক্তিযুদ্ধের পরম বন্ধু, কিন্তু আমরা প্রতিদিনই দেখছি যে সেতু বন্ধন নিত্য নতুন মোড়কে আরো নতুন নতুন মাত্রা পাচ্ছে, কিন্তু বেশ কিছু অমীমাংসিত ইস্যু কিন্তু এখনো অমীমাংসিত রয়ে গেছে। আজকে রামগড়ে সেতু উদ্বোধন হয়েছে, এটা আর একটা ভালো রিলেশন, অর্থনৈতিক বন্ধন এবং সেতু বন্ধনে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু তারপরও কেন আপনারা বলছেন, কিংবা অনেক মানুষ বলছে, ভারত বিরোধিতা আমাদের একমাত্র কারণ হয়ে গেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু কিছু কথা রয়ে গেছে, অমীমাংসিত বিষয়। এই অমীমাংসিত বিষয় যদি আমি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি, আমি দেখব বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো তার সবগুলোই অমীমাংসিত, আর ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো সবই প্রায় মীমাংসিত। যেমন আজকে আপনি ফেনী নদীর উপরে যেই ব্রিজটার কথা বললেন, যে সেতুটির কথা বললেন, সেটাও কিন্তু ভারতেরই স্বার্থকে পারপাসটা সার্ভ করবে। তো সুতরাং কেউ এটাকে বলছেন স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক আমরা পার করছি, যেমন আপনি আজকে খুব চমৎকার ভাবে বললেন বসন্তকাল, কেউ বলছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, কেউ বলছেন রক্তের রাখি বন্ধনে বাঁধা, কেউ বলছেন ভাই বোনের মতন সম্পর্ক, মানে নানান রকম সম্পর্কে নাম বা বিশেষণ আমরা ব্যবহার করি ভারত আর বাংলাদেশের সম্পর্ক বোঝাবার জন্য। মজার বিষয়টা হচ্ছে, আমরা যাই বলি না কেন, দুটো দেশের যে কূটনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাসি, সেটাতে কিন্তু দুই দেশের পারস্পরিক ভূরাজনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ইত্যাদি ইত্যাদি নানান রকম স্বার্থ জড়িয়ে থাকে। সুতরাং আপনি এটাকে যতই সুগার কোটেড ভাবে বর্ণনা করেন না কেন, বাস্তব অবস্থাটা হচ্ছে, কূটনীতির মূল নীতি হচ্ছে আমি আমার স্বার্থ পুরোপুরি বুঝে কতটুকু দর কষাকষি করতে পারবো, সেখানেই আমার সাফল্য। আমার দুঃখ হয় ভারত কিন্তু কূটনীতিতে নিজের অংশটুকু খুব ভালোভাবে বুঝে নেয়, এবং এটাই ভারত সরকারের সাফল্য। সরকারে যেই থাকুক, কংগ্রেস থাকুক কিংবা বিজেপি থাকুক, ভারতকে দেখেছি সর্বত্র সর্বক্ষেত্রে তার অংশটুকু খুব ভালোভাবে বুঝে নিতে। দুর্ভাগ্য বাংলাদেশের, যে বাংলাদেশ শুধু দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে, পেয়েছে বিপরীতে কিছু হ্রাস সীমান্তে, পেয়েছে শুল্ক অশুল্ক বাধার কারণে বিরাট বাণিজ্য বৈষম্য, পেয়েছে রোহিঙ্গার ইস্যুতে ভারতের কোনো সমর্থন নাই, পেয়েছে এনআরসি নিয়ে নতুন করে টেনশন, পেয়েছে ভারতের 10 লক্ষ দক্ষ মানুষ বাংলাদেশে কাজ করে, যারা প্রতি বছর $10 বিলিয়ন নিয়ে যায়। সুতরাং এরকম অনেক কিছু ভারত পেয়েছে, কিন্তু বাংলাদেশের পাওয়ার ঝুড়িটা যখন আমরা দেখি, তখন দেখি পাওয়াগুলো শুধুই নেগেটিভ, পাওয়াগুলো শুধুই দুঃসংবাদ। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি কিছুতেই বলতে পারি না যেটা স্মরণকালের সবচেয়ে ভালো বন্ধু কিংবা বসন্তকাল। ভারতের জন্য বসন্ত বটে, কিন্তু বাংলাদেশের শীতকাল আর শেষ হয় না। পঙ্কজ দেবনাথ, আপনি তো এসেই পড়েছেন, তাহলে বলি যে দর কষাকষিতে আমরা পিছিয়ে পড়ছি, এবং আমাদের জন্য, ভারতের জন্য বসন্তকালীন সম্পর্ক, কিন্তু আমাদের জন্য শীতকাল আর শেষ হচ্ছে না, এবং আমরা সব জায়গায় ভারতকে শুধু দিয়েই যাচ্ছে, বিনিময়ে কিছু পাচ্ছি না। যদিও আজকে আমরা দেখলাম যে নতুন করে একটা সেতু উদ্বোধন হলো, অর্থনৈতিকভাবে আমরা অনেক বন্ধনে যুক্ত হয়ে গেছি, কিন্তু তারপরেই রাজনৈতিকভাবে ভারত বিরোধিতা শুধু কি রাজনীতি করার জন্য, নাকি আসলেই আমাদের পাল্লা একদম শূন্য? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ভারত বিরোধিতা, স্বাধীনতা বিরোধিতা এটা ব্যবহার করে থাকে। মূলত আমি ভারত বাংলাদেশের স্বার্থের বিষয়টা একটু পরে আসি।
আজকে যে ব্রিজটির দ্বার উন্মোচিত হলো, তার মধ্য দিয়ে যদি আমি নর্থ ইস্টে আমি আমার মার্কেটটা বাড়াতে পারি, ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগ ব্যবস্থা সুগম না হওয়ার কারণে তারা দুর্ভোগে পড়তে হয়। 90 দশকের প্রথম দিকে তৎকালীন বাংলাদেশের এফবিসিসিআই নেতৃবৃন্দ আব্দুল আল মিন্টু সাহেব, যে বিএনপির নেতা, জি। তার নেতৃত্বে যেই টিমটা নর্থ ইস্ট ঘুরে এসে বাংলাদেশে বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স বা নর্থ ইস্ট বাংলাদেশের জন্য একটি বড় বাজার সৃষ্টি হতে পারে, বাংলাদেশের ব্যবসায়ীদের সেই দিকে নজর দেওয়া উচিত। আমরা কিন্তু এখনো পাথর, সিমেন্ট, আমাদের মাছ যতটুকু সম্ভব আমরা কিন্তু অ্যাবসলিউটলি বাংলাদেশ থেকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমাকে তো মার্কেট খুঁজতে হবে। আমি যদি ভারতের উত্তর পূর্বের এই 7টি প্রদেশকে আমি মার্কেট বানাতে পারি, আমি আমার ব্যবসায়ীরা, আমার একেবারেই কর্পোরেট বিজনেস হাউসগুলো মনোযোগ দিয়ে যদি সেখানে বাজারটা সৃষ্টি করতে পারে, আমার পণ্য কি উড়ে যাবে না নদী ছাড়তে যাবে? আমাদের ব্রিজ লাগবে। এই ব্রিজ দিয়ে আমি আমার পণ্য সহজেই পাঠাতে পারবো। আমরা যে কথাগুলো এসছে যে মাননীয় এমপি বলছেন তাদের দলের একটা স্টাইলই হচ্ছে ভারত বিরোধিতা। আমি আরো একদিন বলেছিলাম যে সবসময় আমাদের বিরুদ্ধে, একটু পরে উনি যেটা বলবেন যে আমাদেরকে ভারত ক্ষমতায় বসিয়েছে, আমি বলেছিলাম যে 79, 91 অথবা 2001 আপনারা ক্ষমতায় এসেছিলেন, আপনাদেরকে কে ক্ষমতায় বসিয়েছিল বলে দেন। আমরা যদি তর্কের ক্ষেত্রে মেনেও নেই যে ঠিক আছে আমাদেরকে ভারত ক্ষমতায় বসাচ্ছে, আপনাদেরকে কোন কোন দেশ এসে ক্ষমতায় বসালো তা একটু দয়া করে বলে যান। কাজে শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা হচ্ছে আমরা একজন দেশপ্রেমিক নাগরিক, রাষ্ট্র সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু প্রথম মেয়াদে দায়িত্ব পেয়ে, দেশ প্রশাসনের সুযোগ পেয়ে মাত্র 1 বছরের মধ্যে গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় করেছিলেন। আর বিএনপি নেত্রী বেগম জিয়া তিনি ভারত প্রধানমন্ত্রী হয়ে ভারত সফর করে বাংলাদেশে বলেছিলেন, ওহো আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা, অর্থাৎ যে বিষয়গুলো আমরা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটি সমস্যা ছিল আমরা সমাধান করেছি, আমরা ভারতের সাথে সমুদ্র সীমা জয় করেছি, ভারতের সাথে সমুদ্র সীমা জয় করেছি, আমরা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সম্পন্ন করেছি, পার্বত্য শান্তি চুক্তি সম্পন্ন করেছি, আমরা গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করেছি। এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যাশ্রী সাফল্য। আমি জানলাম আপনার কাছে যে কি কি আমাদের অর্জনগুলো আপনি বললেন, কিন্তু আপনি আরেকটা কথা বললেন যে ক্ষমতায় বসাতে আসলে বোধহয় জনতা লাগে না। আপনারা দুই পক্ষকে বারবার বলেন যে কে কাকে ক্ষমতায় বসান। আমি এই ডিবেটে যাচ্ছি না, আমাদের ক্ষমতা জনগণ, জনগণ আমাদের ভোট দিয়ে বানায়। ওনারা বারবার বলেন যে ভারত আমাদের ক্ষমতায় বসায়। কিন্তু যে জায়গাটা যে বাণিজ্যিকভাবে অনেকখানি এগিয়েছে আপনার কথা, এবং আমরা যেটুকু দেখতে পাই বাণিজ্যিকভাবে অনেকখানি সম্পর্ক এগিয়েছে, কিন্তু আমি যদি বলি এখন সবচেয়ে বড় যে জায়গার সীমান্ত হত্যা, মানবাধিকার সংস্থার রিপোর্ট বলছে 11 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 1185 জন বাংলাদেশিকে গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত 3 দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসলেন, সেখানে কিন্তু তিনি জয়েন্ট মিটিং এ বলে গেলেন নো ক্রাইম নো ডেথ। তার মানে এই জায়গাটা কি আপনার কাছে আমরা জানতে পারি যে সীমান্তে যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধ বন্ধের জন্যই কি গুলি করে মেরে ফেলতে হবে? অপরাধকে বন্ধ করবার জন্য তো অবশ্যই আইন আছে, তার মানে কি উনি কি গুলি করে হত্যা করাটাকে বৈধতা দিয়ে যাচ্ছেন? সীমান্ত আমি আপনার এখানে বসে আরেকদিন বলেছিলাম যে হত্যাকাণ্ডের সমস্যাগুলো চিহ্নিত করা, কারণগুলো চিহ্নিত করা। আমি বারবার বলছি নো ম্যানস ল্যান্ড বা কাঁটাতারের বেড়া যেখানে, সেটা তো টুরিস্ট স্পট না, ওখানে বেড়াতে যাওয়ার জায়গা না। নো ম্যানস ল্যান্ড যেটা 300 গজ, ওই পাশে 150 গজ, ওই পাশে 150 গজ, অথবা মাঝখানে যে কাঁটাতারের বেড়া, সেটা কি টুরিস্ট স্পট কক্সবাজারের বিচ? আমি এখন বেড়াতে যাবো? তো ওইখানে আমি না গেলে আমাকে গুলি করবে কে? আমি এখন যাচ্ছি কেন? বেশিরভাগ গুলিতে হচ্ছে গরু চুরি, আমি স্মাগলিং, সেই জায়গাগুলো ক্রাইম। আমি কাঁটাতারের বেড়ায় না গেলে তো গুলি হবো না। জি, আমি যদি কাঁটাতারের বেড়াতে না যাই, আমি এই জায়গাটায় কাঁটাতারের বেড়া কিন্তু টুরিস্ট স্পট না, বিচ না বা সুন্দরবন না, কারণ কাঁটাতারের বেড়ার কাছে আমি গেলাম কেন? আমি এখন রুবিন ফারহান আপনার কাছে যদি বাণিজ্যিকভাবে আমরা অন্য দৃষ্টিতে যদি দেখি আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু যেটা আমাদের সমস্যার সমাধান হয়নি সীমান্ত হত্যা। নো ক্রাইম নো ডেথ জয়শঙ্কর বলে গেলেন। আমরা অবৈধ সীমা কেন লঙ্ঘন করব? সেই কারণেই গুলি করে হত্যা করা হচ্ছে। কেন যাব? যেটা পঙ্কজ দেবনাথ প্রশ্ন উঠালেন, আপনি উত্তরে কি বলবেন? আমি আপনার কথা সূত্র ধরে যে সেতুটির কথা আপনি বলেছেন সেটা একটু উত্তর দিই, তারপরে আমি সীমান্ত হত্যায় আসছি। আজকে ডেইলি স্টার একটা রিপোর্ট প্রকাশ করেছে সেতু উদ্বোধন নিয়ে। সেখানে বলছে, আমি একটু পড়েই শোনাতে চাই, কোট আনকোট, ভারতে
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার মতো উত্তর পূর্বের রাজ্য, পশ্চিমে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো বিরামহীন যোগাযোগের ফলে বিশাল অর্থনৈতিক সুবিধা পাবে ভারত এই সেতু থেকে। তিনি আরো যুক্ত করেন, বর্তমানে ভারতীয় ট্রাকগুলো বাংলাদেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না, ফলে বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলে দেশটির অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন, মানে যেটা চিকেন নেক বলে, কেবল 27 কিলোমিটারের প্রশস্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে সংযুক্ত। এটি দীর্ঘ ব্যয়বহুল রুট। আগরতলা থেকে পণ্য শিলিগুড়ি করিডোর দিয়ে 1600 কিলোমিটার দূরে আনতে হয়, যা 450 কিলোমিটার দিয়ে কলকাতায় পৌঁছানো সম্ভব। অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করে 1600 কিলোমিটারের জায়গায় আপনি 450 অর্থাৎ 1200 কিলোমিটার আপনার ভারতের সেভ হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, সীমান্ত যদি ভারতীয় ট্রাকের জন্য উন্মুক্ত থাকে তবে আগরতলা থেকে পণ্যগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছতে মাত্র 200 কিলোমিটার ভ্রমণ করতে হবে, পরিবহন ব্যয় 80% কম হবে। এখন আপনি আসেন চার্জের ক্ষেত্রে। আমরা মূলত বিনা পয়সায় ভারতকে চট্টগ্রাম ও মংলা পোর্ট ব্যবহার করতে দিয়েছে, যেখানে অলরেডি আমাদের পোর্টগুলো ওভারবার্ডেন। আমরা বিনা পয়সায় ভারতকে আমাদের সড়ক ব্যবহার করে দিচ্ছি। আমাদের কমিটি যেটা প্রস্তাব করেছিল যে প্রতি টন প্রতি কিলোমিটার 4 টাকা 25 পয়সা, সেটাকে আমাদের সরকার সেই কমিটির প্রস্তাবও ভারত সরকারের কাছে দেওয়ার সাহস রাখে নাই। তারা প্রস্তাব করেছে প্রতি টন প্রতি কিলোমিটার 2 টাকা 10 পয়সা, সেইটাও ভারত বলেছে আমরা 1 টাকাও দেব না। বাংলাদেশের রাস্তা ভারত ব্যবহার করবে, 1 টাকাও দেবে না, সেখানে তাদের সেই হবে 1200 কিলোমিটার সমা। লাভটা কার ঘরে যাচ্ছে? আসেন আপনি সীমান্ত হত্যা নিয়ে দাদা যে ভারতের ঘাড়ে ঝোল টেনে কথা বলবেন, তাতে আশ্চর্য হবার কিছু নাই। যে কথাটি আপনার ভাষণে, যে কথাটি আপনার ভাষণে, আমি কোনো দেশের পক্ষে দাঁড়াচ্ছি, আমি বাংলাদেশের পক্ষে। আপনি যেটা বলছেন নো ক্রাইম নো ক্রাইম, ভারত তো আপনাদের শুধু বন্ধু না, ভারত আপনাদের অনেক কিছু। নো ক্রাইম নো ডেথ, নো ক্রাইম নো ডেথ, যে কথাটি জয়শঙ্কর বলেছেন, সেটা সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়া, যেটা আজকে আমার দাদাও এই শোতে বাংলাদেশের মাটিতে একই কথা বলে গেলেন, দোষটা বাংলাদেশিদের ঘাড়ে চাপিয়ে গেলেন। আমি একটু দাদাকে মনে করিয়ে দেই, একই ধরনের কথা গত বছর ডিসেম্বরের 17 তারিখে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের দুষ্ট ব্যবসায়ীদের অস্ত্রের ভয়ে ভারতীয়রা যখন গুলি করে তখন সীমান্ত হত্যা হয়। তিনি আরো যুক্ত করেছিলেন, ভারতকে দোষারোপ না করে নিজেদের দায়িত্বশীল হতে হবে, যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশই চোরা কারবারি। একই ধরনের কথা খাদ্যমন্ত্রী বলেছেন গত বছর জানুয়ারি মাসে, সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আসলে আমাদের চরিত্র যদি ভালো না হয় পরের দিকে দোষ দেওয়া লাভ কি? দোষ বাংলাদেশি নাগরিকেরই, সুতরাং সরকারের কিছুই করণীয় নাই। 2015 সালে বিজেপির প্রধান, যিনি আজকে সেনাপ্রধান, তিনি বলেছিলেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে রাতের বেলা বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম বন্ধ করতে হবে। যেই দেশের সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা নিজের দেশের মানুষের ঘাড়ে দোষ দেয়, সেই দেশে সীমান্ত হত্যা বন্ধ হবে কি করে? আপনি বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাদের চিরশত্রু ভারতের, তাদের সঙ্গে তারা সীমান্ত শেয়ার করে। একটা লাশ ফেলে দেখুক তো, নেপালের গৌর গোবিন্দর লাশ ফেলেছিল, অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছে নেপাল সরকারের কাছে, কারণ পুরো রাষ্ট্র গিয়ে গৌর গোবিন্দের পাশে দাঁড়িয়েছিল। আমাদের বাংলাদেশ এত নত জানু যে তারা ভুলে গেছে 2008 সালে ভারত সরকার এবং বিএসএফ এর মধ্যে একটা আশ্বস্ত করা হয়েছিল। বিএসএফ বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছিল এই বলে যে আমরা সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করব না, এবং এই 2008 সালের আশ্বস্ত করাটা কিন্তু 2011 সালে চুক্তিতে পরিণত হয়। চুক্তি করা হয় যে তারা সীমান্তে কোনো লেথাল ওয়েপন ইউজ করবে না। আপনি আমাকে বলেন, তাই যদি হয় তাহলে কেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে গত এক দশকে সীমান্তে 1100-র উপর মানুষ মারা গেছে? কেন এই সীমান্তকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি? রুমিন ফারহানা, আমি আপনাকে যে বিষয়টা জানাতে চাই, আপনি বলছেন ভারত হচ্ছে দাদা, আরেকটা কথা বলছি, আমি আপনার প্রশ্নে আসার আগে দাদার একটা কথা বলি, যে সীমান্তে গরু চোর যারা, চোরা কারবারি করে যারা, তারা, আমি একটু বলি, ভারত থেকে যখন দফায় দফায় ফেন্সিডিল আসে, ভারত থেকে যখন দফায় দফায় মানুষ আসে, যখন দফায় দফায় কাপড় আসে, যখন দফায় দফায় ড্রাগ আসে, তখন তো এই কথা ওঠে না? অসংখ্য উদাহরণ আমাদের গণমাধ্যমে অসংখ্য উদাহরণ আমাদের গণমাধ্যমে এসছে, বাংলাদেশের গণমাধ্যমে এসছে, নিরীহ মানুষ, কৃষক মাছ ধরতে যাচ্ছে, যে কৃষকটি তার ক্ষেতে চাষাবাদ করতে যাচ্ছে, তারা কোন চোরা কারবারি? আমার অনুষ্ঠান প্রায় শেষের পথে, তো আমাকে অন্য পথে আবার হাঁটতে হবে। আমি পঙ্কজ দেবনাথকে অবশ্যই সব প্রশ্নের উত্তর দিবে। আমি আপনার কাছে যে প্রশ্নটি একটু রাখতে চাই, ভারত বিরোধিতা পঙ্কজ দেবনাথের এবং আওয়ামী লীগের মতে এটা আপনারা করবেনই, এবং ভারতের পক্ষে আওয়ামী লীগ থাকবে, এটা আপনাদের রাজনৈতিক দুটো অবস্থান। কিন্তু সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই যে ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন নামের একটি সংগঠন, যেটি 1983 সালে আত্মপ্রকাশ করে, আমেরিকার রিপাবলিক পার্টি, ভারতীয় জনতা পার্টি, ইসরায়েলের লিকুদ
ইহুদ পার্টি, জার্মানি ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন বাভারিয়া সহ পৃথিবীর বেশ কটি রক্ষণশীল দেশগুলো নিয়ে এই সংগঠনটি তৈরি হয়। 2019 সালে এটার ভাইস প্রেসিডেন্ট হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপি। এটার সঙ্গে আপনারা এই সংগঠনটির সঙ্গে আছেন। যদি এটার সঙ্গেই থেকে থাকেন আপনারা এবং এটার প্রেসিডেন্ট হন আপনাদেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেইলি স্টারেও রিপোর্ট আছে, তাহলে কেন ভারত বিরোধিতা? এবং এই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কারণে কি বাবরি মসজিদ থেকে শুরু করে যে কোনো ইস্যুতে আপনারা কথা বলেন? আমি এই জায়গাটা জানতে চাই। একেবারে ভারত বিরোধিতা না। আওয়ামী লীগের মজাটা কি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেমন পণ্যের মতন ব্যবহার করে, ভারত কার্ডটাকে আওয়ামী লীগ পণ্যের মতন ব্যবহার করে। ভারত বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, কারোর সাথে আমাদের এক্সট্রা খাতিরও নাই, কারোর সাথে আমাদের শত্রুতাও নাই। আমাদের কথা খুব স্পষ্ট, সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা যার সাথে আমার হবে দর কষাকষি, আমি আমার দেশের স্বার্থে, আমার দেশের মানুষের পক্ষে দাঁড়াবো। আপনারা আছেন বলেই কি যখন বিজেপি সরকার আসলো, অমিত শাহ হলো, তখন আপনারা মিষ্টি মুখ করেন? আমি যদি একই কথা আপনাকে আজকে প্রশ্ন করি যে সোমা, আমাদেরকে যদি ভারত বিরোধী বলা হয়, ট্যাগিং করা হয়, আওয়ামী লীগ তো তাহলে ভারতের প্রমাণিত এক ধরনের নতজানু অবস্থায় আছে আওয়ামী লীগ। আমি অন্য কোনো খারাপ শব্দ যদি না বলি, কেন বলছি, 2014 সালের ইলেকশনের আগে সুজাতা সিং, আমি জানতাম এই প্রশ্ন আসবে, সুজাতা, আমি জানতাম, শেষ করি না, কারণ কেন আদার সাইড অফ দি মাউন্টেনে সালমান খুরশিদ বলতে বাধ্য হবে আমাদের আওয়ামী লীগকে সমর্থন করা ছাড়া আর কোনো উপায় ছিল না? একই কথা প্রণব মুখার্জি কেন তার বইতে ভারত বিরোধিতা থাকার পরে এই প্ল্যাটফর্মে বিএনপি কেন সংগঠনের অংশ? একটা আমি আপনাকে সালমান এই সংগঠনটার সাথে বিএনপি সখ্যতা, একটা সংগঠনের সাথে পৃথিবীর বহু দেশের রাজনৈতিক দলগুলো থাকতেই পারে। এইটুকু বলতে চাই সোমা, আপনি আমাকে এই উদাহরণটা দেখান যে সালমান খুরশিদ কিংবা প্রণব মুখার্জির মতন ওই পর্যায়ের ব্যক্তিরা কেন আমরা আমাদের স্বার্থ দেখবো, ভারত প্রণব মুখার্জি প্রয়াত রাষ্ট্রপতি বা সালমান খুরশিদ তাদের স্বার্থেই লিখবেন। হতে পারে ভারতের স্বার্থে তারা আওয়ামী লীগকে নিরাপদ মনে করে, আওয়ামী লীগকে তারা এখানে সমর্থন দেবে, তাদের বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এই ব্রিজটা না করি, ভারতে যদি পণ্য সরবরাহ না হয়, যে ট্যারিফ বা যে রেমিটেন্স বা রেভিনিউ আমি পাবো, যে ভেহিকেল আমার চলবে, যে আমার লেবার অপরচুনিটি তৈরি হবে, আমার যে ওয়েজেসগুলো তৈরি হবে চট্টগ্রাম পোর্ট থেকে ভারতের জন্য, কাজেই কানেক্টিভিটি কেন ইকোনমিকে জেনারেট করার জন্য। আমার যত বেশি কানেক্টিভিটি তত বেশি ইকোনমি জেনারেশন। কিন্তু যেটা রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন, বিনা পয়সায় পোর্ট এবং বিনা পয়সায় সড়ক ব্যবহার করা, সেই জায়গাটা বিনা পয়সায় পোর্ট, বিনা পয়সায়, সেটা দুই পক্ষের চুক্তির মধ্যে আলোচনা ভিত্তিতে আমরা ঠিক করব। সব লাভ 1600 কিলোমিটার পথ বেঁচে যাচ্ছে দাদা, আমি বলি, আপনার সব লাভ, আপনি ভারতের লাভ, আমার যে লাভ, আমি আমারটুকু লাভ দেখব, আমি আমার লাভ দেখব হচ্ছে আমার দেশের আপনারা যুক্ত হয়ে যান, সেখানে আপনারা দেখতে পাবেন। এবং আমি টেলিভিশন পর্দা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ব্যবহার করে ভারত বেনিফিট নিলেও আমার শ্রমের কর্মসংস্থান হচ্ছে, আমি ট্যারিফ পাচ্ছি, আমি রেভিনিউ পাচ্ছি। আমার যত বেশি কানেক্টিভিটি তত বেশি ইকোনমি জেনারেট করবে, ইকোনমি জাম করবে। আমার ভূমিকা নিজের সম্পদ ঘরে আটকে রাখা লাভ নেই, আমার দ্বার খুলে দেবো, সম্ভাবনা খুলে দেবো, যোগাযোগ বৃদ্ধি পাবে, আমার অর্থনীতির গতি পাবে, আমি আমার জিডিপি জাম করবে। আমার এর মধ্য দিয়ে কিন্তু দেশকে এগোতে হবে। রিজনাল কানেক্টিভিটি, সাব রিজনাল কানেক্টিভিটির মধ্য দিয়ে আমরা দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরবে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বপ্রতিম যে দেশ। এটি সত্য যে ভারত 1971 সালে আমাদের পরীক্ষিত মিত্র বন্ধু দেশ। সমস্ত সংকটে বিপদে যখন উগ্র সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে চেয়েছে, যখন আইএসআইয়ের ফান্ডিংয়ে বিএনপি নেতৃত্বাধীন জামাত জোট বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করে, গ্রেনেড হত্যা করে গণতান্ত্রিক যাত্রাকে স্তব্ধ করতে চেয়েছে, তখন ভারত গণতান্ত্রিক মিত্র হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে, গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে। এর মধ্যেই কিন্তু গণতন্ত্রের উত্তরণের যাত্রা নিশ্চিত হয়েছে। সেই কারণেই আমি বারবার বলি যে ভারত 71 থেকে এই পর্যন্ত স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক যাত্রায় আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা ভারতকে আমাদের স্বার্থ রক্ষা করেই সহযোগিতা করব।
1600 কিলোমিটার দূর না গিয়ে 100 কিলোমিটার দূর থেকে পণ্য নিচ্ছেন। ভারতের উপকার হবে, আমার স্বার্থ রক্ষা করি, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। কাজেই সীমান্ত হত্যা বিএনপির আমলে হয়েছে, সীমান্ত হত্যা বিএনপি জামাতের জোট আমলে হয়েছে। এখন যেমন ব্যারিস্টার রবিন ফারহানা কথা বলছেন, বিএনপির আমলে এখন কথা বলার সুযোগ পাচ্ছেন, টক শোতে গলা ফাটাচ্ছেন, কিন্তু বিএনপির আমলে সীমান্ত হত্যা হয় নাই, জামাত জাতীয় পার্টির আমলে সীমান্ত হত্যা হয় নাই, এর চেয়ে বেশি হয়েছে। এখনো কিন্তু আমরা বলছি অপরাধ কমে গেলে কোন সরকারের আমলেই কিন্তু সেটা সমাধান হয়নি। সবচেয়ে বড় দুঃখের বিষয় সরকারের আমলে চেষ্টা করছে। কিন্তু আমি আরেকটা বিষয় প্রশ্ন রাখছি, আমি আসছি তো রুবিন ফারহান আপনার কাছে। আরেকটি যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিস্তার পানি বন্টন। আপনি নিশ্চয়ই জানেন পরশুদিন শিলিগুড়িতে জনসভায় মমতা ব্যানার্জি বলেছেন যে তিস্তার পানি দিবেন না, তিস্তা বাংলার হিস্সা। কিন্তু সবচেয়ে বড় কথা, তিস্তার পানি বন্টন রাজ্য এবং কেন্দ্রের দুটোদের দর কষাকষি, কিন্তু তাদের এই রাজ্য এবং সরকারের কেন্দ্রের মধ্যে যে দর কষাকষি, তার মধ্যে তো বাংলাদেশ বলি হয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা এগোতে পারছি না কেন তিস্তার পানি বন্টনে? আমরা মনে করি শুধু তিস্তা নয়, আমরা ওই যে অভিন্ন যে চন্দ্র নদী আছে, এই অভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবো। এটি সত্য যে ভারতের বর্তমান যে মুখ্যমন্ত্রী, তার কারণে পশ্চিমবঙ্গ ভাড়া দেওয়ার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাজি থাকার পরেও, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন দফায় বৈঠকের পরেও তিস্তার প্রবলেমটা সলভটা হচ্ছে না। আমরা মনে করি সেক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনের মধ্য দিয়ে 26 তারিখে যে আসবেন প্রধানমন্ত্রী ভারতের, সেখানে কি আমরা এই মীমাংসাটা দেখতে পাবো? আমরা কিন্তু ভারত সরকার কিন্তু মীমাংসার কাছে চলে এসেছে। ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু পানি দেওয়ার পক্ষে রীতিমত একমত। আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের বাংলাদেশের সরকারের সাথে দ্বিপাক্ষিক কথাবার্তা হয়েছে, তাতে কিন্তু এই সমস্যার সমাধানের প্রায় দোরগোড়ায়। আমি প্রায় দোরগোড়ায় যে বিষয়টি জানতে পাচ্ছেন, কেন্দ্র দিল্লি এবং ঢাকা একমত আছে তিস্তা, কিন্তু দিল্লিতে কখনো তার পশ্চিমবঙ্গকেই মানাতে পারিনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কত দূরে? একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন দাদা, আর আমার সময় আপনার কখনো মন পায় না। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার কার্ডের যে ব্যবসাটা না, তার একটা অংশ হচ্ছে আমরা ভারতের কাছে চিরকৃতজ্ঞ, কারণ ভারত আমি একটু শেষ করি। দাদা ডিস্টার্ব করে কি হয়? 1971 সালের মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড বলবেন না, কোন ভাষা মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড বলবেন না দয়া করে। আমাদের 30 লক্ষ শহীদ প্লিজ কোন ভাষা ব্যবহার করে জানেন? বলে যে পাক ভারত যুদ্ধ, এটা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ তারা স্বীকার করে না। এটা শুধু তাই না, এটা আমার চেতনার জায়গা, ভিত্তির জায়গা। ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর, তিনি এই যুদ্ধকে কি বলেছেন জানেন? তিনি স্পষ্টভাবে বলেছেন, লঙ্কা জয় করে রাম যেমন সেটা বিভীষণকে দিয়ে দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে। মানে রাহুল গান্ধী একই টুইট করেছিল। এক্স্যাক্টলি। তো সুতরাং তারা এটাকে একটা চ্যারিটি হিসেবে দেখে এবং তারা মনে করে যে তাদের নিজেদের, আমি এটা দোষ দেখি না, দাদা ডিস্টার্ব করেন না প্লিজ, কথা শেষ করি। দুই পাশে পাকিস্তান নিয়ে ঘর করা ভারতের পক্ষে খুব স্বস্তিদায়ক ছিল না। সুতরাং পাকিস্তানকে ভাঙতে পারলে ভারতের উপকার হতো, এটা তারা তাদের কূটনৈতিক, তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক সমস্ত দিক থেকে বিবেচনা করে তারা দেখেছে এবং সেটা তারা সঠিকভাবে দেখেছে। এখন তাতে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি? তাতে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে এটাকে দেখে, ভারত কিন্তু এটাকে সেভাবে দেখে না। আওয়ামী লীগ এটাকে ভিক্ষা মনে করে ভারতের। ভারত ভিক্ষা দেয় নাই, ভারত তার নিজের স্বার্থ কড়ায় গন্ডায় বুঝে নিয়ে সেই সময় বাংলাদেশকে সাহায্য করেছে। তিস্তার ব্যাপারে আসেন, ভারতের দুই রাজ্য তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে 1892 এবং 1924 সালে পানি নিয়ে চুক্তি হয়, আপনি নিশ্চয়ই জানেন, এবং সেটা চুক্তি গড়াতে গড়াতে ট্রাইব্যুনাল পর্যন্ত যায়। অর্থাৎ তারা দুটো রাজ্যের পানি নিয়েও কিন্তু একজন আরেকজনকে ছাড় দেয় নাই। তাদের অববাহিকা ভিত্তিক পানির যে হিস্সা, সে অনুযায়ী কর্ণাটক বেশি পাচ্ছিল। তো সুতরাং সেটা তারা এক রাজ্য আরেক রাজ্যকে ছাড় দেয় না, ট্রাইব্যুনাল থেকে সেটা হাইকোর্ট পর্যন্ত যায়। আর বাংলাদেশের তিস্তা নিয়ে যা হচ্ছে সেই দুঃখ রাখা যায় না। তার আগে একটু গঙ্গা বলে নেই, কারণ দাদা তো গঙ্গা চুক্তির কথা এনেছে। 96 সালে যে গঙ্গা চুক্তি হয়েছে, তাতে ফারাক্কা পয়েন্টের পানিটা শুধু ভাগ হবে, বাংলাদেশ পাবে, ভারত পাবে, শুধু ফারাক্কা পয়েন্টের। যে কারণে শুষ্ক মৌসুমে একদম এক ফোঁটা পানি থাকে না, মরুভূমি হয়ে যায় পদ্মা, আর বর্ষা মৌসুমে পানির জোয়ারে ভেসে যায় সমস্ত কিছু। এই কারণে এই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী 2017 সালে বলেছিলেন যে 96 সালে আমি যে চুক্তি করেছি সেই একই টার্মস এন্ড কন্ডিশনস মেনে আর গঙ্গা চুক্তি হবে না। আর তিস্তাটা আপনি খুব সঠিকভাবে বলেছেন যে এখানে আমরা কেন বারবার মমতার দিকে চোখ তুলি, কেন বারবার আমরা কলকাতার দিকে তাকাই, একটা রাজ্যের দিকে তাকাই। ভারতের কনস্টিটিউশনের আর্টিকেল 25 বলছে, আমি যদি বাংলাটা তর্জমা করে বলি, এই অধ্যায়
উহায়ের পূর্ববর্তী বিধানাবলী যাহা কিছু আছে তৎসত্ত্বেও অন্য কোনো দেশ বা দেশসমূহের সহিত কোনো সন্ধি, চুক্তি, কূটনৈতিক অঙ্গীকার অথবা কোনো আন্তর্জাতিক সম্মেলন, পরিমেল, অন্য সংস্থাকৃত কোনো সিদ্ধান্ত কার্যকর করবার জন্য ভারতের সমগ্র রাজ্য ক্ষেত্রের বা উহার কোনো ভাগের কোনো বিধি প্রণয়নের ক্ষমতা সংসদের আছে। অর্থাৎ রাজ্যের অনুমতির ন্যূনতম কোনো প্রয়োজন কেন্দ্রের নাই। আজকে যদি কেন্দ্র চাইতো সত্যি সত্যি তিস্তার পানি দিতে, মমতা কেন সবগুলো রাজ্য এক হলো কেন্দ্রকে আটকাতে পারতো না? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা তো সমস্ত কিছু ভারতের পায়ে দিয়েই আজকে ক্ষমতায় আছি। ভারত বলছে তোমাকে আমি বিনা ভোটে 14 পর থেকে ক্ষমতায় রেখেছি, তুমি কোন পানি চাও, তুমি কোন সীমান্ত হত্যা বন্ধের কথা বলো, তুমি কোন শুল্ক অশুল্ক বাধার কথা বলো, তুমি কোন রোহিঙ্গা সংকটের কথা আনো, তুমি কোন এনআরসির কথা বলো। আরে ভাই তোমাকে তো আমি ক্ষমতায় রাখছি। 2014 থেকে বিনা ভোটে ভারত এই আওয়ামী লীগ কিনেছে। আরে 79 সালে যে ভোটারের চেয়ে ভোট বেশি পড়লো, তখন কে আনছিল? পাকিস্তান। উনি বলুক। কাজেই ওনরা কিন্তু এই ভারতের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের যে আমাদের পক্ষের অবস্থানকে এমনভাবে বিতর্ক করছে ঠিক পাকিস্তানের মতো করে। অর্থাৎ আমার 30 লক্ষ শহীদের আত্মদান, 3 লক্ষ বাবনের সম্ভ্রম, 24 বছরের লড়াই সঙ্গে অস্বীকার করছেন। রাখ জিয়াউর রহমান যা করেছেন, তারেক যা করে, ওনরা বিএনপি তো বেসিক্যালি পাকিস্তানের পেতাত্তা। জিয়া তারেক রহমান যা করেছেন, আমাকে সমর্থন দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সব করেছে। আমার 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আমরা সম্মান দিয়ে স্বাধীনতা এনেছি। আপনারা মূলত সেই শহীদদের অবমাননা করছেন। আজকে 12 বছর 1100 মানুষকে সীমান্তে হত্যা করা হয়। কেন গার্ডিয়ান পত্রিকা বলে যে দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি? স্বাধীনতা ভারত তার সিদ্ধান্তে আমাদের পক্ষে এসছে। আমরা রক্ত দিয়ে 30 লক্ষ মানুষ 24 বছর লড়াই করে সোমাপা, 24 বছর লড়াই করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। 24 বছর লড়াই তো বাংলাদেশের মানুষ করেছে। হ্যাঁ, কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ বাংলাদেশের মানুষ লড়াই এটা করে কোনো এক দলের ব্যক্তিগত সম্পত্তি না। সেটা আওয়ামী লীগ ছাড়া কোনো দল পয়দা হয় না, বিএনপির পয়দা হয় না। আওয়ামী লীগ তো দেশেই ছিল না। জনগণ আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়েছে। ওইটা ভেবে আপনারা খুশি হতে পারেন, কিন্তু ওটা আওয়ামী লীগকে বাস্তবতা না। দিয়েছে, জিয়াউর রহমানকে দেয় নাই, অন্য কোন পার্টিকে দেয় নাই। 70 নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই 166 আসনে ভোট দিয়েছে। এই নির্বাচনে যদি তখন আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হতো সোমা, তাহলে আমি বলি ওনরা বেসিক্যালি স্বাধীনতাকে মানতে পারে না, স্বাধীনতাকে পছন্দ করে না, পাকিস্তানে থাকতে চায়, পাকিস্তানকে পছন্দ করে বিদায় স্বাধীনতাকে নিয়ে বারবার স্বাধীনতা ওরা বারবার। আমি বলছি স্বাধীনতার প্রসঙ্গে বিতর্ক তুলে মূলত 30 লক্ষ শহীদকে অবমাননা করা হয়। আপনি যেটা বলতে চাচ্ছেন, 24 বছরের লড়াই সংগ্রামকে, শত শহীদের ত্যাগকে অবমাননা করতে চায়। রুবিন ফারহানা, জি পঙ্কজ দেবনাথ, আমি কথা বুঝতে পেরেছি। জি জি রুবিন ফারহানা, যে জায়গাটা আমি জানতে চাই, একটু বারবারই বলা হয় যে 2014 সাল থেকে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে ভারত, মানে জনতা বসায়নি, ভারত বসিয়েছে। ভারতের যদি এত সক্ষমতা থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেই ভারতের সাথে বিএনপি কেন তার সক্ষমতাটা গভীর করতে পারছে না? বিএনপি এখানে কেন ব্যর্থ হয় যদি ক্ষমতায় ভারত? আমি আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির জনসমর্থন আছে। বিএনপি কোনো বিদেশি রাষ্ট্র, বিএনপি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র, বিএনপি কোনো প্রতিবেশী স্বার্থপর রাষ্ট্রের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় জীবনে কোনোদিন আসে নাই, জীবনে কোনোদিন আসবেও না। বিএনপির শক্তি বাংলাদেশের মানুষ। আজকে যদি রাষ্ট্রীয় বাহিনীর ওই জনগণের উপর ঝাঁপিয়ে পড়বার যে প্রবণতা, সেটাকে যদি বন্ধ করা যায়, আজকে যদি স্বাধীনভাবে মানুষ তার ভোটটা দিতে পারে, আজকে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়ার ন্যূনতম হিম্মত এই সরকার দেখাতে পারে, তখন বুঝবে যে কেন অন্য কোনো দেশের ঘাড়ে কোনোদিনও বিএনপিকে ভোট দিতে হয় নাই। কারণ বিএনপির কাঁধের শক্তিটাই হচ্ছে এই দেশের মানুষ, এই দেশের সাধারণ জনগণ। আমি বুঝতে পেরেছি। আপনি যে কথাটি বারবার আজকে দাদা বলছেন পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, আমি একটু দাদাকে প্রশ্ন করি, একটা উদাহরণ দেখান। আমি তো সালমান খুরশিদের নিজের লেখা বইয়ের উদাহরণ দিলাম, আমি তো প্রণব মুখার্জির বইয়ের উদাহরণ দিলাম। তারা যেখানে স্পষ্ট বলেছে ভারত ছাড়া আমাদের বেঁচে নেওয়ার আর কোনো উপায় ছিল না। দাদাও বলেছেন যে হ্যাঁ, তারা হয়তো ভেবেছে যে আওয়ামী লীগই তাদের জন্য নিরাপদ, সে কারণেই তারা লিখেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো উপায় ছিল না। এরকম একটা বই পাকিস্তানের কোন নেতা কি কখনো লিখেছেন যে বিএনপিকে আমরা বসিয়েছি? পাকিস্তান বলেন, চীন বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, কোনোদিন বিএনপিকে বসায় না। বিএনপির শক্তি
মানুষ, এই দেশের জনগণ। ইসলামী মুজাহিদদের ফাঁসি দিয়ে যুদ্ধবরোধের দায়ে তখন পাকিস্তান পার্লামেন্ট আর বিএনপি এক সুরে তার নিন্দা করে। এবং রাস্তায় যারা মিছিল করে, আমরা- প্রতিবাদ না, মিছিল করে। পাকিস্তান কাজে বলছেন কেন? আমরা যখন- হিউম্যান রাইটস ওয়াচ, আমরা যখন অ্যামনেস্টি যুদ্ধবরোধীদের ফাঁসি ইন্টারন্যাশনাল, দেই, এমন মানবতা কোনো বিরোধীদের ফাঁসি আন্তর্জাতিক দেই, মানবাধিকার বাংলাদেশের সংগঠন আদালত নাই যখন যারা এটাকে কনডেম করে। দায়ে সমাপ্ত জামাতের সমাপ্ত ফাঁসি না, দেয়, না, আমি তখন সময় বিএনপি আপনাকে বেশি দিচ্ছি। আর মনে হচ্ছে পাকিস্তান এটা এক সুরে পঙ্কজ দেবনাথ, পঙ্কজ বিএনপির দেবনাথ, বক্তব্য জি, আর পাকিস্তানের জি, পার্লামেন্টের পঙ্কজ মিছিল দেবনাথ, এক হয়ে যায়। পঙ্কজ দেবনাথ, বিএনপিতে আমি পাকিস্তানের অনুষ্ঠান করছে। শেষ করব, কাজে অনুষ্ঠান আমি শেষ করি। করব। না, জি, জি, ওটা না, শোনাই বলি। জি, উনি এখন ওরা পল্টন মিষ্টি- ময়দানে। আপনি বলেছেন যে মিষ্টি খায় শুধু শুধু চেষ্টা করে পারে না। আচ্ছা, চেষ্টা করে পারে না, আচ্ছা। বিএনপি পাসপোর্ট গুলো চেক করবেন, কতজন কতবার দিল্লি সব গিয়েছে, আপনি দিল্লি জানেন, গিয়েছে, আপনি কি ইমিগ্রেশনে passport বসেন গুলো কিনা? দেখান। আচ্ছা, আমরা আমি জানি, আমি আমরা আমি জানি। একদম অনুষ্ঠান তো খোঁজ শেষ, রাখি। আমি তো অনুষ্ঠান শেষ করে আমি কাজেই- একটা অন্য প্রসঙ্গে কাজেই যেতে চাই, ছোট্ট করে পাকিস্তানের বলতে চাই, পার্লামেন্ট একটু যখন টাচ যুদ্ধ করতে বিরোধী চাই। মিছিল জি, জি, করে, না না, বিএনপি আমি দুজনের আমি কাছে এই যাবো। প্রশ্নটা আমি রাখছি, আমি দুজনের না উঠতে হবে না, আমার সময় প্রায় শেষ না, হয়ে সমস্ত গেছে। যদি আরে আপনি সব কথা পঙ্কজ রুমিন আপনি দেবনাথকে বলেছেন। তার দাদাই বলুক, আমি উঠে যাই। আপনি তো সব সব- বলেছেন। আচ্ছা রুমিন, আমি দুজনের কাছে শেষ একটা প্রশ্ন রাখছি, যে কোনো নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতকে দেখি বাংলাদেশ বিশোধগার আমি করে। একটা কথা এই শুধু যে শেষ মনে করে মনে দিই, যে শোভা, চরম ঘৃণাটা তারপরে আপনি তৈরি হয়, ওখানে যান। এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও আমরা দেখছি যে বিজেপি বর্তমান ক্ষমতাসীন যে দল, তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে ভীষণ রকম ভাবে বিশোধগার করছে। এই দিকটাতে নজর দেওয়া উচিত কিনা আমাদের কূটনৈতিক দিকটাতে, কারণ মানুষে মানুষে তো ঘৃণার চাষটা হচ্ছে সেই জায়গাটা, সেটি- নাকি এটা রাজনৈতিক বক্তব্য বলেই ধরে না, নেব? কিছু আছে পলিটিক্যাল স্ট্যান্ড, হ্যাঁ। সস্তা রাজনৈতিক বক্তব্য কিছু যেটা সবসময় কিন্তু এত BNP শীর্ষ আমি পদের বলি, জায়গাগুলো- আমি কথাটা বলি, জি। একটা হচ্ছে বাংলাদেশে 54 সাল থেকে, জি। 54 সাল থেকে যুক্ত ফ্রন্টকে, আওয়ামী লীগকে যতবার নির্বাচন হয়েছে, মুসলিম লীগ বা নেজাম ইসলাম বা সর্বশেষ বিএনপি পর্যন্ত, আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, আমরা ভারতের দালাল, ঠিক এইভাবে ট্রিট করেছে। হ্যাঁ। কিন্তু দেখবেন প্রত্যেকবার আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছে। যতবার বিএনপি বলেছে আওয়ামী লীগ ভারতের দালাল, ততবারই কিন্তু আওয়ামী লীগ ভোট বেশি আচ্ছা, পেয়েছে। আমি প্রশ্নের আর উত্তর পেয়েছি, ভারতে জি, যেটা রুমিন হচ্ছে, ফারহানা। যদি ভারতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্যাক্ট আমি মনে করছি পলিটিক্যাল স্ট্যান্ড, আচ্ছা, এই যে বিশোধগার করার যে কোনো নির্বাচনে, এবং এখন আবার আমরা দেখছি লোকসভাতে দেখেছি, বিধানসভাতেও একই চিত্র দেখছি, ক্ষমতাসীন দল একদম ভয়ঙ্করভাবে বাংলাদেশ নিয়ে বিশোধগার করে যাচ্ছে। তো সেই জায়গাটা আসলে আমাদের কেন? এটা কি মানুষে একটা ঘৃণার চাষ হচ্ছে না, বাংলাদেশের বিষয়ে- যেটাকে দাদা আবার বলছে রাজনৈতিক স্ট্যান্ড? আমি তা মনে করি না। বাংলাদেশের বিষয়ে যদি তাদের অন্তরে বিষ থাকে তো বিষোদ্গার করবে না কেন? ভারতের নিজস্ব পত্রিকা বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পলিসি লুজিং দ্য নেইবারহুড, হিন্দু বলছে। তারা বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পুশ ইজ বিং পুল ডাউন বাই ডেকেডস অফ পলিসি স্ট্রেংথেনেশন। অসংখ্য হেডলাইন আমি আপনাকে দেখাতে পারবো, হিন্দুর, ইন্ডিয়ান এক্সপ্রেসের, ফরেন পলিসির, মর্নিং পোস্টের। আপনি কি সময় আছে সেটা দেখার? আউটলুকের তারা নিজেদের ভেতর থেকেই বলছে যে যেই দাদাগিরি ভারত করছে তার আশেপাশের দেশগুলোর সঙ্গে, ছোট ছোট দেশগুলোর সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে, তার ফল ভালো হচ্ছে না। ভারত কিন্তু নেপালকে হারিয়েছে, ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে, ভারতের চীন কোনোদিন ভারতের সাথে ছিল না, পাকিস্তান তাদের চিরশত্রু। এখন বাংলাদেশকেও কিন্তু তারা, বাংলাদেশের মানুষকে এতটাই অ্যান্টাগোনাইজ তারা করেছে তাদের দাদাগিরির কারণে, যে জানি না যে তারা চতুর্পাশে শত্রু বেষ্টিত হয়ে থাকতে পছন্দ করে কিনা। আর যে কথাটি দাদা বলছেন পলিটিক্যাল স্ট্যান্ড, আমি একদম দ্বিমত করি। তাদের অন্তরে যা আছে তারা সেটাই বলছেন। আমি একটা কথা দিয়ে শেষ করি, CNN, IBN এবং দ্য হিন্দু একটা জরিপ পরিচালনা করে ভারতে, যেখানে 2014 সালে, সেখানে জরিপে 48% মানুষ বলে যে তারা তাদের সবচেয়ে কাছের বন্ধু মনে করে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। কিন্তু আমি বলি একই ধরনের জরিপ আপনারা বাংলাদেশে একটু পরিচালনা করে দেখেন, কত শতাংশ মানুষ ভারতকে তার বন্ধু মনে করে। মানে বারবারই কারণ বলা হচ্ছে ভারত ছোট প্রতিবাদী দেশ হিসাবে, ছোট দেশ হিসাবে, ছোট দেশ হিসাবে ভারত দাদাগিরি করে বাংলাদেশের উপর। হিসাব বুঝে নিয়েছে এবং সেটা দোষের কিছু না, সেটা দোষের কিছু না, আমার দেশের ব্যর্থতা, যে আমার দেশের সরকারের ব্যর্থতা। পথের পত্রিকা থাকে, হ্যাঁ। ভিন্ন বাংলাদেশে অসংখ্য পথের ভিন্নতা জি। ভিন্নতা আছে। সেখানে ভারতের দি হিন্দু কি বললো সেটা দি হিন্দু তার না, stand। হিন্দু আমার কোনো বক্তব্য হচ্ছে সস্তা পত্রিকা নয়। ভারতের পলিসি ভারত ঠিক করবে। আমি ভারতের সাথে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট ডিপ্লোমেসি দিয়ে আমি ভারতের জনগণের Smart আগে diplomacy হচ্ছে সব দিয়ে বাংলাদেশের দেওয়া, কিছু জনগণের না পাওয়া। টিকা আনতে এর নাম পেরেছি, হলো smart ভারতের diplomacy। কাছ থেকে আমি টিকা আনতে পেরেছি, আমার জনগণের টিকা স্বাস্থ্য ভিক্ষা দেয় না ভারত, আমার আমি জনগণের কিনে পয়সা এনেছি, দিয়ে কেনা হয়েছে আমি ওই টিকা। কিনে এনেছি, এই টিকা ভারত আচ্ছা, আর আমি বহু কিনে দেশে এনেছি। শেষ করতে হবে, থামতে হবে আপনার দুজনকে। পাকিস্তানের আগে বাংলাদেশ টিকা পেয়েছে ভারতের কাছ আপনারা থেকে, আমাকে এবং বলুন, পাকিস্তান। চীনের আগে পাকিস্তান, আমাকে কি আমি আমি দুজনকে ভারতের থামিয়ে কাছ দিচ্ছি, থেকে থামিয়ে দিচ্ছি, আমি থেমে টিকা যান। পেয়েছি। সে বন্ধুত্বের উপহার হোক আর কিনেই হোক, আমি টিকা পেয়েছি, এটাই হচ্ছে আমার স্মার্ট ডিপ্লোমেসি। অসংখ্য ধন্যবাদ দুজনকে জানাচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করলাম ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। রুমিন ফারহানা বলল আমরা ছোট দেশ বলে দাদাগিরি দেখাচ্ছে ভারত, তবে অনেকেই কিন্তু বলে
যে দাদাগিরি দেখাবার সময় বোধহয় এখন আর নেই, আমাদের বাংলাদেশ আপাগিরি দেখাচ্ছে। আমি সোমা ইসলাম আজকের মতো শেষ করলাম। সকলে শুভরাত্রি।